বোম্বে গেলেন হর্ষবর্ধন। এই মাত্র টেলিগ্রাম পেলাম রে, আমাদের কার্ড সাপ্লাইয়ের শর্ত ওরা মেনে নিয়েছে। হর্ষবর্ধন কথা ডেকে বললেন তার ভাইকে, নে নে নে, এবার তৈরি হয়ে নে, বেরোবো এক্ষুনি। কোথায় যাবে দাদা? শুধুই গোবর্ধন। বোম্বাই, বোম্বাই যাব। কিসের জন্য যাবে গো? গোবরা যেন আকাশ থেকে পড়ে। আরে জানিস না, বোম্বাইয়ের সেই কোম্পানি আমাদের শর্তগুলো মেনে নিয়েছে, তো চল সেখানে গিয়ে কন্ট্রাক্টটা পাকা করে আসি গে। অনেক টাকার কন্ট্রাক্ট, পত্র পাঠ যেতে বলে দিয়েছে টেলিগ্রামে। উঠলো বাই তো কটক চাই। গোবর্ধন তার দাদাকে চেনে, তবু একটু আমতামতা করে বলল, এক্ষুনি যাবে কি করে দাদা? এক্ষুনি যাব না তো কখন যাব বল দেখিনি? ট্রেন ছাড়তে বেশি দেরি আছে আর? বম্বে মেল কি দাঁড়িয়ে থাকবে তোর আমার জন্য? এখনই রওনা হতে হবে, চল চল চল। নাইবে খাইবে না গো? ট্রেনের কামরাতে চান করা যাবে, তোফা বাথরুম রে, শাওয়ার বাথের ব্যবস্থা আছে। আর খাবার কথা বলছিস, ডাইনিং কারে খাসা খাবার। তো বিছানাপত্র নিতে হবে না সঙ্গে কিছু? বিছানা তো ফার্স্ট ক্লাসের বেঞ্চে আটা থাকে রে, বিছানা আবার কে ঘাড়ে করে নিয়ে যায়? আর বোম্বে গিয়ে তো উঠবো বড় এক হোটেলে। হোটেলে খাট পালঙ্ক কি কোনো অভাব থাকবে রে? তো একেবারেই কোনো লাগেজ টাগেজ নেবে না? লাগেজ লাগেজ তো একটাই রইল, তুই তো সঙ্গে যাচ্ছিস। তুই তো আমার একটা আস্ত লাগেজ রে। কথাটা গোবর্ধনের প্রাণে লাগে, সম্মানেও লাগে, কিন্তু বলবার মতন কোনো জবাব সে বাগে পায় না, শুধু খোদ খোদ করে। স্টেশনের পথে হর্ষবর্ধন মঠ পাল্টাল। না রে না, ফার্স্ট ক্লাসে যাব না রে, আমাদের থার্ড ক্লাসই ভালো, বুঝলি? থার্ড ক্লাসই যাব। কেন, আমরা কি বড় লোক নই? ফোঁস করে ওঠে গোবর্ধন। বড় লোকরাই তো যায় ফার্স্ট ক্লাসে। বড় লোক নয় রে তারা, বড় লোক নয়, বড় ভালো। বয়সে বেড়েছে, বুদ্ধি শুদ্ধি পাকেনি। ট্রেনের ফার্স্ট ক্লাসই কত হাঙ্গামা হজ্জত হয়, পড়িসনি খবরের কাগজে? মাঝ রাস্তায় যত সব বদ লোক উঠে ডাকাতি রাহাজানি এসব করে আর কি, খুন খারাপিও হয়। বেঘরে মারা যাও কি ভালো? না ভাই, আমি ফার্স্ট ক্লাসে গিয়ে ভাতৃহারা হতে পারবো না রে, পারবো না। কেন ভাতৃহারা কেন দাদা? ভাতৃহারা কেন? কেউ আমাকে মারতে এলে তুই তো আমাকে বাঁচাতে আসবি, আসবি না? যাবি, আমি জানি তো তুই আমাকে বাঁচাতে আসবি। মাঝখান থেকে তুই মারা পড়বি, সেটা কি খুব ভালো হবে? গোবর্ধন চুপ করে থাকে। তাছাড়া ভাতৃহারা হওয়াটা তবু বরং সবা যায়, বুঝলি, কিন্তু আত্মহারা হলে আর রক্ষে নেই, নিজেকেই যে খুঁজে পাবো না। হাওড়া স্টেশনে পৌঁছে হাঁপ ছাড়েন হর্ষবর্ধন। টিকিটটা কিনে যাই। থার্ড ক্লাসে কিন্তু বেজায় ভিড় হবে দাদা। ভিড়? কিসের ভিড়? গোটা কামরায় রিজার্ভ করে ফেলবো তো। কামরা রিজার্ভের পর টিকিট বাবুকে হর্ষবর্ধন বাবু জিজ্ঞাসা করেন, আগ্রা স্টেশনে কতক্ষণ গাড়ি দাঁড়াবে? বলতে পারেন মশাই? আধ ঘন্টা তো বটেই, ওখানে বোম্বে মেলের সঙ্গে কলকাতা মেল মিট করবে কিনা। কলকাতা মেল আবার আসে নাকি কিছু? দু ভাই অবাক হয়ে রইলেন। জানেনও না, বোম্বে থেকে যে মেল ছাড়ে সেটা তো কলকাতা এসে পৌঁছায়, সেটাই কলকাতা মেল। আবার যেমন বোম্বে মেল, বুঝিয়ে দিলেন টিকিট বাবু। তা বলি, আগ্রায় গাড়ি থামার খবরে দরকারটা কি? হ্যাঁ, ওই তাজমহলটা একটু দেখে নিতাম, দেখা যাবে। তাই স্টেশনে নেমে যদি ট্যাক্সি ধরে এক চক্করে ঘুরে দেখে আসতে পারেন, মানে আধ ঘন্টার ভেতরে, তাহলে হয়। ও বুঝলাম, ট্যাক্সিরা তো স্টেশনেই থাকে নাকি, বললেন গোবর্ধন। তাহলে হবে না কেন? কামরায় উঠে হর্ষবর্ধন নেমে যান। বস বস বস, এক্ষুনি আসছি। খানিক বাদে তিনি ফিরতে গোবরা সুদ হয়ে, ও দাদা কি আনলে? খাবার না খবরের কাগজ? কোনো জবাব না দিয়ে দাদা একখানা বই মেলে ধরেন ভাইয়ের চোখের উপরে। না, কোনো খাবার নয়, খবরেরও কিছু নয়। সবিস্ময়ে গোবরা দেখে বইটার নাম
বিজ্ঞানের বিস্ময়। দাদা বলে, রেলের স্টল থেকে কিনে আনলাম। ও দাদা, এ কি হবে? এ তো কোনো গল্পের বই না। বিজ্ঞানের বই, জানালো দাদা। এটা হলো বিজ্ঞানের যুগ, খবর রাখিস তার। তারপর গাড়ি ছাড়ে। হর্ষবর্ধন আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে বইয়ের মধ্যে ডুবে যায়। ভেসে ওঠেন অনেকক্ষণ পরে। আপেল কেন গাছ থেকে মাটিতে পড়ে, তার কারণ জানিস? কেন, পেকে যায় বলে? কি বলেছে? মাটিতে না পড়ে আকাশে উড়ে যেতে পারতো তো। পারতো? দাদা গো, আপেলের কি পাকা আছে নাকি? তোর মাধ্যাকর্ষণের জন্যই এমন হয়, বুঝলি? ওই মাধ্যাকর্ষণ কাকে বলে জানিস? নিউটনের আবিষ্কার। কি রকম? নিউটন কি রকম তা আমি বলতে পারবো না, দেখিনি কখনো তাকে। তবে আমার জন্মাবার ঢের আগেই মারা গেছে লোকটা। তবে মাধ্যাকর্ষণটা হচ্ছে এই রকম। নিউটন, বুঝলি, নিউটন একদিন আপেল গাছের তলায় ওত পেতে বসেছিল। হা করে বসেছিল বুঝি। কে জানে, এমন সময় একটা আপেল বলল তার মুখের মধ্যে। তাও বলতে পারবো না রে ভাই। কিন্তু তার ফলে মাধ্যাকর্ষণ আবিষ্কার হয়ে গেল, বুঝলি? এখন বুঝেছি। তবে কথাটা তোমার ওই মাধ্যা নয়, মধ্য হবে। কিন্তু বইয়ে যে লিখেছে মাধ্যা, ছাপায় ভুল করেছে গো, ছাপায় ভুল। বইয়ে ওরকম বিস্তর ভুল থাকে গো। মাধ্যকতার কি কোনো মানে হয় নাকি? মধ্য মানে মাঝখানে। আমাদের মাঝখানে কি আছে? পেট। আমার বেলায় পেট, আর তোমার বেলায় অবশ্য ভুঁড়ি। কিন্তু তার আকর্ষণটাও একটা আছে গো। খিদেই হচ্ছে সেই আকর্ষণ। তোমার ভুঁড়িতে খিদে পেলে কি করো তা তুমি জানো, কিন্তু আমার পেটে, মানে আমার খিদের আকর্ষণ হলে সেটা আমি টের পাই, বুঝেছ? শটান আমাদের বাগানে চলে যাই, আমাদের আম বাগানে। সেখানে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকি। পাকা আম গাছ থেকে টুপ করে পড়লেই আমি টপ করে গালে পুরে দিই। হ্যাঁ, আমি ওই মাধ্যাকর্ষণটা অনুভব করেছি, আবিষ্কার করেছি অনেকদিন আগেই। তবে তোমার ওই নিউটন নাকি ওর মতন বইয়ে লিখে তো জাহির করতে যায়নি গো, জাহির করতে যায়নি। ভাইয়ের বিজ্ঞান বত্তা দাদাকে বিমূঢ় করে দেয়। তিনি দ্বিরুক্তি না করে ফের বইয়ের মধ্যে ডুব দেন। খানিক বাদে দাদার দ্বিতীয় উক্তি শোনা যায়। শোন, স্টোভে চাপালে চায়ের কেটলির ঢাকনা নড়তে থাকে কেন বলতে পারিস? ও নিউটনই জানে গো দাদা। আরে না, নিউটন নয়, এ আবার অন্য লোক, বুঝলি? আর নিউটনের এটা ছিল না। কেটলির ঢাকনিটা নড়ে একদিন আমাদের রেলগাড়ি চালাবে বলেই। বুঝেছি দাদা। গোবর্ধনের চোখ একেবারে ছানা ভরা। শোন, ফুটন্ত জলের থেকে একটা ভাপ বেরোয় না, তার নাম হচ্ছে স্টিম। আর এই স্টিমে চাপে পড়ে ঢাকনাটা নড়তে থাকে গো ইঞ্জিনের মধ্যে। সেই স্টিমকে চাপিয়েই এত বড় রেলগাড়িটা চালানো হচ্ছে, বুঝেছিস? গোবর্ধন বিস্ময় হতবাক। তুই অনেকটা আমাদের কেটলির মতো। তুই যেমন ছটফটে মনে হয়, তোর মধ্যে অনেকখানি স্টিম রয়েছে, বুঝলি? তুই হয়তো একটা বড় কিছু চালাবি একদিন, দেশকেও চালাতে পারিস। দেশের চালক যদি না হোস, অন্তত এই ইঞ্জিন চালক তো হতেই পারিস। ঠাট্টা করছো দাদা? ঠাট্টা করছো দাদা? চালক আমি কোনোদিন না হতে পারি, কিন্তু তোমার চেয়ে ঢের চালাক আমি, এটা তুমি মানবে? আমার চেয়ে চালাক বলিস কি রে? নে মানি ব্যাগটা রাখ। এর মধ্যে 100খানা 100 টাকার নোট আছে, মোট 10,000 টাকা। এটা যদি এর মধ্যে না খুইয়ে বোম্বে স্টেশনে নেমে আমায় ফিরিয়ে দিতে পারিস, তবেই মানব রে। তুই শুধু চালাক নোস, তো লাখও আমি মেনে নেব গো। কেননা অর্ধেক টাকা এর আমি পুরস্কার দেবো তোকে, বুঝলি? কি বলছো তুমি গো দাদা? রাখতে পারবো না আমি? যা, অর্ধেক টাকা বাজি রাখলাম তো। ততক্ষণ মানি ব্যাগটা তোর পকেটে থাকলে হয়। চারিদিকে যা চোরের ভিড়, যত সব পকেট মার। আগ্রার স্টেশনে নেমে ট্যাক্সি ধরার ফাঁকেই তোর পকেট মারা যাবে নিখা। আমি বলে দিচ্ছি, দেখে নিস।
দাদা গো, তাহলে এটাকে আমি পকেটে রাখবই না, পেটের তলায় গুঁজে রাখবো, মধ্যাকর্ষণের ভেতরে আটকে রাখবো এটাকে। দাদা। তারপর অনেক স্টেশন পার হয়ে গেছে। বিজ্ঞানের নানা বিস্ময়ের ভাবে প্রপীড়িত হর্ষবর্ধন ক্লান্ত হয়ে কখন ঢুলতে শুরু করেছেন, আর গোবর্ধন গেছেন বাথরুমে। একটু পরে চেঁচাতে চেঁচাতে বাথরুম থেকে বেরিয়ে এসেছেন গোবর্ধন বাবু। দাদা গো, ও দাদা, সর্বনাশ হয়ে গেছে গো, ও দাদা, সর্বনাশ হয়ে গেছে। হর্ষবর্ধন চোখ মেলে তাকান। ও দাদা গো, পেটের তলায় রেখেছিলেন ব্যাগটা, যেই না বাথরুমে উবু হয়ে বসতে গেছি, ওটাই আমার মধ্যকর্ষণ ফসকে তলাকার গর্তের ভেতর দিয়ে গলে পড়ে গেছে গো দাদা, গলে পড়ে গেছে। হ্যাঁ, বলিস কি? ও বাবা রে, তা চেন টানলি না কেন তক্ষুনি? তাহলে তো গাড়ি থেমে যেত তখন, এতক্ষণে কুড়িয়ে আনা যেত ব্যাগটা রে। দাদা গো, দাদা, সেন্ট এনেছিলাম, যতবারই সেন্ট টানি কেবল খালি জল আর জল বেরিয়ে আসে। জলাঞ্জলি গেল টাকাটা রে। দাদার কণ্ঠে কিন্তু ক্ষোভের লেশ নেই। বলেছিলাম না তোকে, হ্যাঁ, রাখতে পারবি না তুই। দেখলি তো ভাজে জিতে গেলাম কেমন। টাকাটা খোয়া গেল ও দাদা গো, টাকাটা খোয়া গেল তোমার 10,000 টাকা। গোবর্ধন হায় হায় করতে থাকে। আরে আহা, চুপ কর, চুপ কর, আমি কি আর এক পকেটে টাকা নিয়ে বেরিয়েছি রে? দাদা ভাইকে সান্ত্বনা দেয়। আমি আমার 4 পকেটে 4টে মানি ব্যাগ রেখেছি, 10,000-এর, সব 10,000-এর। বুক পকেটটা কেবল দিয়েছি তোকে। এই দেখ, ডান পকেটে একটা, বাম পকেটে, এই দেখ আমার কোটের ভেতরের পকেটে আরো একটা। কটা মারবে পকেট মারে? হ্যাঁ। গোবর্ধন তবু ম্লান হয়ে বসে। দুঃখ করিস না ভাই, দুঃখ করিস না। ওরে, টাকা জমার জন্য নয় রে, খরচ করবার জন্যই উপায় করা। আমি কি টাকা জমাই? 2 হাতে উড়িয়ে দিই তো। টাকা বড়ই পিড়ে ওরে, আমি বরং নিজে যাব, কিন্তু টাকাকে কখনো জমালায় যেতে দেব না। আগ্রায় গাড়ি দাঁড়াতে 2 ভাই তাজমহল দর্শন সেরে আগ্রার বাজারে পুরি মেঠাই খেয়ে সেখানকার বিখ্যাত নাগরা 2 জোড়া কিনে যখন স্টেশনে ফিরলেন, তখন ট্রেনের ঘন্টা দিয়েছে। গাড়ি ছাড়ো ছাড়ো, দৌড়ে গিয়ে 2 ভাই সামনে যে কামরা পেলেন উঠে পড়লেন। কামরা প্রায় ফাঁকা, কেবল ওপরের বার্থে এক ভদ্রলোক অর্ধশায়িত। ও দাদা, বলছি, আপনি কি বোম্বাইয়ের যাত্রী? আলাপ ফাদলেন হর্ষবর্ধন। না না, আমি কলকাতায় যাচ্ছি, জানালেন ভদ্রলোক। কলকাতায়? আশ্চর্য, গুমড়ে ওঠেন দাদা। দেখ গোবরা, দেখ দেখ দেখ, বিজ্ঞানের আর এক বিস্ময় সে দেখ। তলার বাদ চলেছে বোম্বাইয়ে, আর উপরের বাদ সে যাচ্ছে কলকাতায়। দাদা, গদিয়াটা বেঞ্চি আরামে একটু গড়িয়ে নেওয়া যাক দাদা। গোবরার লোভ হয়। সেই ভালো, সেই ভালো, ঘুমোনো যাকে ভালো। তাজমহল তো দেখলাম, খাওয়া দাওয়াও সারা হয়েছে, জুতোও কিনলাম, এবার তাজমহলের স্বপ্ন দেখা যাক। লম্বা ঘুমের পর 2 ভাই উঠে দেখেন কামরা ফাঁকা। গাড়ি শেষ স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। গোবরা রে, নাম নাম, দেখছিস কি পৌঁছে গেছি আমরা। গোবরাটাকে টেনে নিয়ে নেমে পড়লেন সেই হর্ষ সহর্ষে। প্ল্যাটফর্মে নেমে 2 ভাই তো হতভম্ব। ভেবেছিলেন কোথায় গুজরাটি, মারাঠি আর পাঞ্জাবিদের ভিড় দেখবেন। তা নয়, চারধারেই খালি বাঙালি আর বাঙালি। বাঙালিকে ঘর কোনো বলে সবাই, বলে যেই আর সব প্রদেশের লোক বাংলায় এসে ভিড় জমায়, রোজগার করে খায়। বাঙালি কিন্তু কোথাও যেতে চায় না। কিন্তু এই যে তার উল্টো দেখছি রে। স্টেশনের বাইরে বেরিয়ে আরো সব উল্টো দেখা যায়। ও বাবা, এখানেও তো হাওড়ার মতন আর একটা ব্রিজ বানিয়ে রেখেছে রে। বলছে বিজ্ঞানের কি বাহাদুরি দেখো দাদা। গোবরাও কিছু তাজ্জব নয়। বলছি কলকাতার গঙ্গাকে বোম্বাইতে এনে ফেলেছে। ভেবেছিলাম নতুন শহর দেখবো, কিন্তু এই যে দেখছি কলকাতারই মতন হুবহু। বোম্বে মেলে চেপে এত দূর এসে এখন যদি সে কলকাতাই দেখতে হয়,
আবার তাহলে আর এত কষ্ট করে বোম্বাই আসা কেন? দূর দূর। বিস্ময় মুহ্যমান গোবর্ধনও বিরক্তি প্রকাশ করছে। ওই আমাদের কলকাতায় ঢের ভালো ছিল গো দাদা, কলকাতায় ভালো ছিল। ছিল তো, ভালোই ছিল শায়দান দাদা। আরে শোন শোন, বোম্বাই কা খেল দেখো বলে না, লোকে বলে। আরে বোম্বাই মেল সেই খেল দেখিয়ে দিল আমাদের। যেখানে ছিলাম সে কলকাতায় এনে ফেললো আবার। আহারে, সে কলকাতাতেই এনে ফেললো।